এই সভা থেকে একটা দাবি এসেছে, আমি নিজেও এটা ফিল করি, আমি নিজেও এটা অনুভব করি যে কুলিয়ারচরে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, কুলিয়ারচরে আব্দুল কাদের মোল্লা সাহেব বা আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয় ভাগলপুরের এই মানের একটা স্কুল আমরা কুলিয়ারচর করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বাঁচায় রাখে, একটা ভালো স্কুল করব। সম্মানিত নেতৃবৃন্দ, আমার সহকর্মী, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত শিক্ষক এবং শিক্ষয়িত্রী, উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমি প্রথমেই শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানাই। আজকের এই একটি মহতী অনুষ্ঠানে আমি এবং আমার দলের নেতৃবৃন্দকে এখানে দাওয়াত করে সম্মানিত করেছেন, সেই কারণে আমি আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। স্পেশালি আমি ধন্যবাদ জানাই অডিয়েন্সের ডান দিকে যারা আমার বোনেরা উপস্থিত আছেন। এই গরমের মধ্যে তারা অনেক উপস্থিতি শিক্ষকরা উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সঞ্চালক, উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ সহ যারা আজকের এই আয়োজক কমিটির যারা সাব কমিটি সহ বিভিন্নভাবে কাজ করেছেন আজকের এই সুন্দর মহৎ অনুষ্ঠানকে সার্থক করার জন্য, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। আজকে আমরা এরকম একটি মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যে মানুষ গড়ার কারিগর যারা যারা আজকে আমরা সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসা, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে যারা আমরা বিভিন্ন ভূমিকা রেখে থাকি, আমাদের এই শিক্ষাটাই আমাদেরকে এই জায়গাতে পৌঁছানোর জন্য সবচেয়ে প্রথম যে বিষয়টা, সেটা সহায়ক শক্তি হলো শিক্ষা। এই শিক্ষার যে প্রাথমিক ধাপ প্রাইমারি, সেই প্রাইমারি যে প্রাথমিক ধাপ, সেই ধাপের যে ফাউন্ডেশনটা তৈরি হয় আমাদের, সেই ফাউন্ডেশনের যারা কারিগর, সেই মানুষ তৈরির কারিগর যারা, আজকে এই কারিগরদের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। মা বাবার পরে, আল্লাহর পরে শিক্ষকরা হলো আমাদের অভিভাবক, শিক্ষকরা হলো আমাদের এই মানুষ গঠনের, শিক্ষা এবং প্রকৃত মানুষ গঠনের যে প্রাথমিক ধাপ, সেই প্রক্রিয়াটা, যে পর্যায়টা, যেটা তারা কাজ করে থাকেন, সেই শিক্ষকরা আমাদের আজকে এখানে উপস্থিত। আমরা সকলেই যারা শিক্ষক, তারাও আমরা এই ধাপ পার হয়ে এসেছি। যারা আমরা বিভিন্ন পর্যায়ে সমাজে প্রতিষ্ঠিত, প্রত্যেকে আমরা এই ধাপটা পার হয়ে এসেছি। আজকে সেই শিক্ষকদের এই একটি অনুষ্ঠানে উপজেলা ভাবে অনেকে এখানে ম্যানেজার কমিটির সাথে জড়িত, অনেকে শিক্ষকতা করছেন, অনেকে ছাত্রের অভিভাবক, অনেকে আসছেন এখানে শিক্ষকদের অভিভাবক হিসেবে উপস্থিত হয়েছেন। যারা শিক্ষকতা করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের কুলিয়ারচর উপজেলাটা কিশোরগঞ্জ জেলার মধ্যে 13টি উপজেলার মধ্যে আমার জানা মতে আমরা সার্বিকভাবে শিক্ষায় খুব একটা ভালো অবস্থানে নাই কুলিয়ারচর উপজেলায়। এটা অকপটে আমরা সকলেই স্বীকার করে নিতে পারি, কারণ আমরা সেইভাবে এই জায়গাটাতে যারা কাজ করার সুযোগ ছিল, আমরা সেইভাবে আমরা কাজ করতে পারি নাই। শিক্ষাক্ষেত্রে আমরা খুব পিছিয়ে, খুব ভালো অবস্থানে নাই। আজকে জানেন যে এই যে কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেখানে আমার জানা মতে 1100 ছাত্র ছাত্রীর কোটা। সেখানে অনেকে স্কুল থেকে সরকারি হওয়ার পরে সেখানে নাই, মানে থাকার কোনো ব্যবস্থা নাই, অন্য জায়গায় বাইরের প্রতিষ্ঠানগুলোতে চলে গেছে। এমনকি আমাদের যে পার্শ্ববর্তী যদি আমি যাই পাকুন্দিয়াতে, আমার জানা মতে 11টা কলেজ আছে শুধু পাকুন্দিয়াতে, একটা উপজেলাতে 11টা কলেজ। আর আমার কুলিয়ারচরে একটা কলেজ, কুলিয়ারচর ডিগ্রি কলেজ, কারিগরি কলেজ দু একটা আছে, সেটা খুব একটা ভালো পরিস্থিতিতে নাই। সেই কারণে আমি বললাম এই জায়গাতে আমাদের কাজ করার অনেক জায়গা রয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা, আমি কিছু কথা না বললেই নয়, আমরা গত 17 বছর এমন একটা পরিস্থিতির মধ্যে দিন অতিবাহিত করেছি। আপনারা শিক্ষকরা, শিক্ষকদের যে মর্যাদা, যে সম্মান, যে ইজ্জত, যে সম্মানটুকু পান, সেই জায়গাগুলোতে যেমন আপনারা খুব নিগৃহীত ছিলেন, এখনো আছেন। আমরা যেখানে যে অবস্থায় ছিলাম, দেশটাই একটা এমন একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে অতিবাহিত হয়েছে, স্বাভাবিক কোনো পরিস্থিতি ছিল না। সর্ব জায়গায় সর্বমানুষ সেখানে অবহেলিত হয়েছে, নিগৃহীত হয়েছে। আপনারা শিক্ষকরা, আপনারা লেখাপড়ার পাশাপাশি কখনো ভোটার লিস্ট হালনাগাদকরণ, কখনো নতুন ভোটার লিস্ট করণ, অথবা নির্বাচনের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করে থাকেন। আপনারা সবচেয়ে বেশি জানেন যে ওই সময়গুলোতে কিভাবে দেশটাকে
এক না একতন্ত্র ফ্যাসিজমের একটা চরম পরিস্থিতির দিকে ধাবিত করা হয়েছিল যারা তখন দায়িত্বে ছিলেন। আমি শুধু একটা উদাহরণ দেব। আমি 2006 থেকে 8 থেকে 18 থেকে এই পর্যন্ত আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছি আমার দল থেকে। আমি 2006 এর প্রার্থী ছিলাম, 111 আসার কারণে সেখানে নির্বাচন হয়নি। আমি 2008 নির্বাচন করি, 2008 পরবর্তীতে আবার উপনির্বাচন হয়, 3 মাস পরে সেই নির্বাচন করি। আমি 2018 সালে নির্বাচন করি। 18 সালে নির্বাচনের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা কেমন ছিলেন, আমরা কেমন ছিলাম। আমি কেমন ছিলাম, আমার দল কেমন ছিল, নেতৃবৃন্দ কেমন ছিল, ওই দিকে যাব না। শিক্ষকরা কি পরিস্থিতি ছিল সেটা শুধু একটা উদাহরণ আমি দেব। 137টা সেন্টার আমার। রাত্রের ইলেকশনের আগের দিন রাত্রে 3:30টার সময় যে কোনো জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী থেকে আমাকে ফোন দিয়ে বলা হলো যে স্যার আমাকে মাফ করবেন। 137টা সেন্টারের মধ্যে 135টা সেন্টার আমরা 50% ভোট কাজ করে ফেলেছি। আপনার সাথে কথা দিয়েছিলাম আমরা চেষ্টা করব একটা সুষ্ঠু ভোটের জন্য। স্যার আমাকে মাফ করবেন। 135টা সেন্টার ইতিমধ্যে 50% ভোট কালেকশন হয়ে গেছে, আমরা ছাপিয়ে ফেলেছি। আর 2টা সেন্টার বাকি আছে, আমার কিছু করার নাই, আমি মাফ চাই আপনার কাছে। এটা একটা উদাহরণ বললাম। প্রশাসনের সাইড থেকে একজন আমাকে বলল, একজন শিক্ষক কুলিয়ারচরের, সে রাতের বেলা যখন ভোট মারবে অনেক জায়গাতে অনেক শিক্ষকরা প্রতিবাদ করেছে যে না আমি এই কাগজে সই করবো না, অথবা আমি ভোট মারার পক্ষে, আমি পারবো না, আমি বাসায় চলে যাই, আপনারা যা খুশি করেন, আমি পারবো না। অনেক ক্ষেত্রে এমন কর্মকর্তা আছে যার সিগনেচার লাগবে, ওই কেন্দ্র প্রধানের সিগনেচার লাগবে, এরকম কিছু কর্মকর্তা আছে শিক্ষকদের মধ্য থেকে। এখন সেই সিগনেচার না হলে এটা কমপ্লিট হবে না রেজাল্ট। আমার সেই শিক্ষককে একটা থাপ্পড় মেরে চোর দিয়ে তাকে বাধ্য করেছে তাকে সিগনেচার করার জন্য। সে সিগনেচার করেছে, কেঁদে কেঁদে আমাকে রাত্রে ফোন করেছে যে আমি বাধ্য হয়েছি, আমাকে মাফ করবেন, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আমাকে বাধ্য হয়েছে সিগনেচার, তাকে চরমবন্ধ মারা হয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনাদের সেই সময়টা আপনারা দায়িত্ব পালন করেছেন আমি জানি। আমরা তাই ওই সময় রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আপনারা শিক্ষক, সরকারি কর্মকর্তা, কর্মচারী যে যেখানে ছিলেন, গুটি কয়েক সে দলবাদ ছাড়া আপনারা কেউ এটার পক্ষে ছিলেন না, আমি জানি। বিবেকবান যারা এটা পক্ষে ছিলেন না, আপনাদেরকে বাধ্য করেছে আপনারা সেই পরিস্থিতির মধ্যে যাওয়ার জন্য। অতএব আল্লাহর কাছে আপনারা নীরবে বিচার দিয়েছেন। আর আমরা যারা সরাসরি রাজনীতি করি, রাজপথে প্রতিবাদ করেছি, গুলি খেয়েছি, জেল খেটেছি, রাজপথে হামলা মামলার শিকার হয়েছি, আল্লাহর গজব নেমে এসেছে। ওই স্বৈরাচার বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে কোথাও তাদের জায়গা নেই। আজকে কোথাও তাদের জায়গা নাই। বিদেশে যারা পালিয়ে আছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন তারা রাস্তা বের হতে পারে না। একটা হোটেল ভাড়া নিয়েছে অথবা ছোটখাটো কোনো বাসা ভাড়া নিয়েছে, কিন্তু যেখানে গেছে সেখানে বাংলাদেশের অতন্ত্র প্রহরীর মতো সে প্রবাসী ভাইয়েরা জেগে আছে, তাদের সামনে মুখ দেখানোর কোনো অধিকার তারা না, তারা বের হতে পারে না বিদেশে কোথাও। এরকম একটা পরিস্থিতির মধ্যে তাদের দিনাতিপাত করছে আজকে। তাই আজকে আমরা সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বলতে চাই, এরকম যেন কারো ভাগ্যে না আসে। আমরা নতুন বাংলাদেশে নতুন পরিস্থিতিতে বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা যে রাজনৈতিক ঐক্যবদ্ধভাবে যে নতুন পরিবর্তনের বাতাস বাংলাদেশে এনে দিয়েছে, আমরা সেটাকে শিক্ষা নিয়ে সামনের দিকে আগাতে চাই। প্রিয় উপস্থিতি, সেই কারণে আমরা বলতে চাই আজকে আপনাদের অনেক কষ্ট, অনেক দুঃখ, আপনাদের অনেক পারিবারিক জীবনে অনেক দুর্দশা আমি জানি। কিছুদিন পর পর আপনারা প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় খরা, বৃষ্টি, বন্যা, আইন শৃঙ্খলা বাহিনীকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন করেন, সংগ্রাম করেন। আপনারা একটা স্বাভাবিক সুস্থ পরিবার পরিজনের স্বাভাবিক জীবনযাপন এবং ভালোভাবে খেয়ে পড়ে থাকার জন্য আন্দোলন সংগ্রাম করেন। আপনাদের অনেক সমস্যা আমরা জানি। ইতিমধ্যে শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহেব বিস্তারিত আপনাদের কাছে বলেছেন। আইনগত কিছু বিষয় আছে, সেগুলো ইতিমধ্যে আপনারা কোর্ট থেকে রায় পেয়েছেন, সেখানে বিবেচনায় আছে বিভিন্ন জায়গায়। আমাকে সেক্রেটারি হিসেবে একটা পয়েন্ট মনে করিয়ে দিলেন। আপনাদের সবচেয়ে বড় দাবি হলো স্বতন্ত্র একটি বেতন কাঠামো, শিক্ষকদের স্বতন্ত্র একটি বেতন কাঠামো, এটা আপনাদের বড় দাবি। আপনারা 11,500 টাকা আপনাদের বেতনের স্কেল, আমরা জানি কোনোভাবেই এই 11,500 টাকা দিয়ে একটা পরিবার নিয়ে, পরিজন নিয়ে আপনাদের চলাফেরা কোনোভাবেই সম্ভব না। তাই সম্মিলিতভাবে শিক্ষক সমাজ জেগে উঠেছে। শিক্ষক কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে ইতিমধ্যেই, ওনারা থানা কমিটি করছেন, জেলা কমিটি করছেন, সকলে মিলে আমরা কাজ শুরু করেছি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের দফায় দফায় যোগাযোগ হচ্ছে। আমরা যারা জাতীয়তাবাদী দলের দায়িত্বে আছি, আমাদের বিএনপি মহাসচিব সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত করে, আমরা সেখানে যাই, ওনাদের সাথে আমরা সহযোগিতার হাত বাড়াচ্ছি। যেখানে যেটা করা দরকার আমরা এই পরিস্থিতিতে, এই সরকারের সময় আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা আপনাদের দাবি দেওয়া নিয়ে যেখানে যেটা বলা দরকার, কথা বলা দরকার, কাজ করা দরকার, ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। বিগত বেশ কিছুদিন আগে
ওনারা একটা প্রোগ্রাম করেছিলেন, আমাকে যোগাযোগ করেছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম সাহেব, কেন্দ্রীয় কমিটির বিএনপির, উনি প্রধান অতিথি আমাকে বিশেষ অতিথি করার জন্য আমাদের আজকের যে সাধারণ সম্পাদক আসাদ আপনাদের এই কুলিয়ারচর উপজেলা শিক্ষক সমিতির, সেও যোগাযোগ করেছিল, আমি সময় দিতে পারি নাই। আগামী 2 তারিখে একটা প্রোগ্রাম আছে, সভাপতি সাহেব আমাকে বলেছেন, কিন্তু 2 তারিখ 3 তারিখে আমার ঢাকায় আমাদের একটা বড় প্রোগ্রাম আছে। ভবিষ্যতে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের কেন্দ্রীয় কমিটি কোনো প্রোগ্রামে আল্লাহর রহমত যদি বাঁচায় রাখে আমি থাকবো। আমি যে কথাটা বলতে চাই, আজকে সমাজের প্রতিটা ক্ষেত্রে আমাদের এই যে বৈষম্যহীনতা, এই যে সমস্যা, এই সমস্যাগুলো দূর করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের জন্য 31 দফার একটা দাবি দিয়েছেন, একটা রূপরেখা দিয়েছেন 31 দফার। সেই 31 দফার মধ্যে সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষের অধিকার, সমস্যা, বৈষম্য, ন্যায়সঙ্গত দাবিগুলো বাস্তবায়নের জন্যই আমাদের এই দফাগুলো দেওয়া হয়েছে। তার মধ্যে আমার কাছে এই যে 31 দফার বইটি আছে, আমি সভাপতি সেক্রেটারি সাহেবকে দিয়েছি। 31 দফার মধ্যে 25তম দফার মধ্যে আমাদের এই প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষার শিক্ষা বিষয়ক আমাদের একটা কমিশন গঠন করা সহ শিক্ষকদের মান মর্যাদা অবহেলা কোথায় কি সমস্যাগুলো আছে সেগুলো দূর করার জন্য আমাদের একটা কর্মপন্থা এখানে ডিক্লেয়ার করা আছে, বলা আছে। আমরা যদি দেশের মানুষের সমর্থনের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করার দায়িত্ব পাই, অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে বলেছেন আমাদের জাতীয় বাজেটের 5% হবে এই শিক্ষা খাতে যাতে বরাদ্দ রাখা হয়, জাতীয় বাজেটের 5% শিক্ষা খাতে যাতে বরাদ্দ রাখা হয়, এটা উনি পরিষ্কার এখানে বলেছেন। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা সহ সকল শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে সেই সমস্যাগুলো দূর করার জন্য উনি সচেষ্ট হবেন। আমি আপনাদের একজন এই কুলিয়ারচরের নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে, আমি আপনাদের সন্তান ভাই বন্ধু হিসেবে আমি এই সেক্টরের সকল নেতৃবৃন্দকে শুধু আশ্বস্ত করতে চাই, যদি আল্লাহ আমাকে আগামী দিনে এই জনগণের সমর্থনের মাধ্যমে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয় বা কাজ করার সুযোগ দেয়, দেশবাসী যদি সেই সুযোগ দেয়, অবশ্যই শুধু কুলিয়ারচর উপজেলা বা ভৈরব নয়, সারা বাংলাদেশের শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে কথা বলার জন্য আমি আপনাদের একজন সহকর্মী হিসেবে আপনারা আমাকে যোগাযোগ রাখবেন, বলবেন, নেতৃবৃন্দ যে কোনো বিষয়ে আপনাদের পাশাপাশি থাকার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। পার্লামেন্টেও যদি কথা বলতে হয় সেখানেও আমি আপনাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ন্যায়সঙ্গত দাবিগুলোর পক্ষে কাজ করার জন্য আমি সচেষ্ট হব। আমি যে কথাটা বলতে চাই, আমরা শুধু আজকে এই হলটা আমাদের বিশেষ অতিথি নুরুল মিল্লাত সাহেব বলে গেছেন আমাদের সময় এই হলটা করা, এই হলটার অবস্থা দেখে আমার এত কষ্ট, সকালবেলা এসে লাইট নাই, একটা ফ্যান নাই, রাষ্ট্রের কত কোটি কোটি টাকা খরচ করে এরকম অনেক প্রতিষ্ঠান আমরা করেছি, আমাদের মির্জা আব্বাস সাহেবকে দিয়ে উদ্বোধন করেছি, তৎকালীন সময় গণপূর্ত মন্ত্রী। আজকে সেখানে করুণ পরিণতি, গত 17 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা কখনোই মানুষের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের প্রতি তাদের চোখ দেওয়ার সময় নাই, তারা নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন। প্রত্যেকটা জায়গায় আজকে প্রত্যেকটা পরিস্থিতি এত নাজুক, রাষ্ট্রটাকে এমনভাবে ভেঙে ফেলেছে, রাষ্ট্রের প্রাতিষ্ঠানিকগুলোকে এমনভাবে ধ্বংস করে ফেলেছে, মানুষকে এমনভাবে প্রতিপক্ষ করেছে। আজকে এই দেশটাকে বিনির্মাণ করতে হলে আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো আমরা যত কথাই বলি, আমাদের মূল লক্ষ্য এই 24 জুলাই আগস্টের সংগ্রাম, 17 বছরের কষ্ট আন্দোলন সংগ্রামের এই রক্তের উপর শপথ দিয়ে আমরা যে ওয়াদা করেছি এদেশের মানুষকে আমরা ভোটের অধিকার দিব, এদেশের মানুষকে আমরা গণতন্ত্র দিব, সেটাকে ফিরাতে হলে আমরা সেই স্বৈরাচারের সেই দোষরদের যেমন আমরা খেয়াল রাখবো তারা যাতে আবার মাথা তুলে উঠতে না পারে, পাশাপাশি খেয়াল রাখতে হবে আমাদেরকে জনগণ যাতে স্বস্তি থাকে, জনগণের কোনো সমস্যা হবে, জনগণের কোনো কষ্ট হবে, জনগণ আমাদেরকে অন্যভাবে অন্য চোখে দেখবে, এরকম কোনো কাজ কাম এরকম কোনো পরিস্থিতির দিকে আমাদের খেয়াল রাখতে হবে, মানুষের যাতে কোনো কষ্ট না হয়। আমরা মানুষকে স্বস্তি দিতে হবে, মানুষের অধিকতর কল্যাণে কাজ করতে হবে। আমরা যারা বিভিন্ন সময় সরকারের দায়িত্বে ছিলেন আমরা শহর ভিত্তিক চিন্তা ভাবনা করেছি, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করতে হবে। আজকে আমাদের 80-85% দারিদ্র সীমার নিচে গ্রামের মানুষ থাকে। আজকে এখানে অনেক কৃষক ভাইয়েরা আছেন, আপনারা জানেন এই আমাদের 31 দফার মধ্যে বিএনপি যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্ব পায়, কৃষকদের জন্য আমাদের বিশেষ প্যাকেজ প্রোগ্রাম নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার ভাষায় বলেছেন, আমাদের এখানে মায়েরা আছেন, আপনাদের জন্য সুখবর আছে, মায়েদের জন্য একটা ফ্যামিলি কার্ড হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছেন ফ্যামিলি কার্ড, একটা পরিবারের জন্য যদি 5 জন সদস্য থাকে, হাজব্যান্ড ওয়াইফ অথবা 4 জন সন্তান থাকে, 6 জনের জন্য ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ডের প্রধান হবেন মা, স্বামীর নামে ফ্যামিলি কার্ড হবে না, ফ্যামিলি কার্ডের প্রধান হবেন মা, মায়ের নামে সে কার্ডটি হবে। সংসার চালাতে যদি 6 জনের
সদস্য হয়, সংসার চালাতে যদি আপনাদের যেই টাকা হয়, আমরা সরকারের পক্ষ থেকে ওই সংসারের পারে ইনকামের অবস্থা বুঝে, তার চাকরির অবস্থা, তার ব্যবসার অবস্থা বুঝে আমরা ওই পরিবারকে একটা সাবসিডি দিব, একটা পরিমাণ সংসার পরিচালনার একটা অংশে সরকার অংশীদারিত্ব করবে। আপনার মায়ের নামে সেই টাকাটা যাবে, প্রতি মাসে মাসে একটা ফ্যামিলি কার্ড হবে। সেই ব্যাপারে আগামী দিনে বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, কৃষক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, ফার্মার কার্ডস হবে, ফার্মার কার্ডস কৃষকদের জন্য একটা কার্ড হবে। সেই কার্ডে কৃষকের কি পরিমাণ জমি আছে, সেই কার্ডের মধ্যে তার জমির দাগ খতিয়ান সমস্ত নামজারি সহ দলিলের সবকিছু কপি সেখানে উপস্থিত থাকবে। প্রকৃত কৃষক যারা, তার সার উপকরণ কৃষি সেচ সহ ওই জায়গাটুকু যতটুকু সম্ভব আমরা ওই কৃষককে তার কৃষি জমি যাতে খালি না থাকে তাকে উৎসাহিত করার জন্য আমরা সাবসিডি দেব। কৃষক জমি খালি থাকতে পারবে না, কৃষি জমিকে আমরা কাজে লাগাতে হবে। সেই কারণে আমরা কৃষকদেরকে কৃষি কার্ড দেব। আর শিক্ষিত ভাইদের জন্য সুখবর আছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন, যেই ছেলেটি যেই বছর ডিগ্রি পাস করবে, যদি ওই পরিবারের আর সক্ষমতা না থাকে, মাস্টার্স কমপ্লিট করার মতো তার সক্ষমতা না থাকে, তাহলে ওই ছেলের লেখাপড়া যেখানে সমাপ্ত হবে, যতক্ষণ পর্যন্ত চাকরি না হবে, চাকরি না হওয়া পর্যন্ত আমাদের সরকার 1 বছরের জন্য ভাতা প্রদান করবে ওই শিক্ষিত বেকার ছেলেটাকে। আর যে মাস্টার্স কমপ্লিট করে বেকার থাকবে তাকেও 1 বছরের জন্য সরকারের পক্ষ থেকে ভাতা প্রদান করা হবে। চাকরি খোঁজার জন্য তার যে প্রয়োজন ঘোরাঘুরি করার জন্য, এজন্য ওই ছাত্র ভাইদেরকে 1 বছরের জন্য MA পাস অথবা ডিগ্রি পাস মিনিমাম থাকতে হবে। তাকে 1 বছরের জন্য চাকরি না হওয়া পর্যন্ত একটা ভাতা, শিক্ষা ভাতা প্রদান করা হবে। শুধু তাই নয়, বিগত সময় বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল 2001 এবং 2006 পর্যন্ত 5 পর্যন্ত, তৎকালীন সময়ে বিএনপি সরকার তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন, বিনা বেতনে শিক্ষা চালু করেছিলেন, প্রাইমারি শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। শুধু তাই নয়, শিক্ষা উপবৃত্তি চালু করেছিলেন, শিক্ষা উপবৃত্তি চালু করেছিলেন। আগামীতে ইনশাআল্লাহ যদি আমাদের দল সরকার পরিচালনার দায়িত্ব পাই, আমরা শিক্ষা খাতে অধিকতর গুরুত্ব দেব। শিক্ষা জাতির মেরুদণ্ড, সবসময় আমরা বলে থাকি আমাকে একটি শিক্ষিত মা দেন, শিক্ষিত মা হলে আমরা একটা শিক্ষিত জাতি পাবো। অতএব আমরা নারী সমাজকে শিক্ষিত করে তাদের অধিকার নিশ্চিত করা আমাদের এই 31 দফার মধ্যে অগ্রগণ্য হিসাবে আছে। আমরা সমাজের প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে ন্যায়সঙ্গত ভাবে আমরা তাদের অধিকারগুলো দিতে চাই। আমরা সেই ক্ষেত্রে আমরা সবাই নারী পুরুষ সম্মিলিতভাবে, আমাদের কাছে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশটাকে আগায় নিতে চাই। তাই আজকে আমি কুলিয়ারচর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি মাহফুজুল হক এবং সেক্রেটারি আসাদ সহ নির্বাচিত কর্মকর্তাদের আমাদের দলের পক্ষ থেকে এবং এই হাউজের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। বিগত সময়ে সভাপতি সহ যারা এই বিগত কমিটিতে ছিলেন, তারাও এই সংগঠনটাকে এই জায়গায় নিয়ে এসেছেন, তাদেরকেও আমি বিগত সময়ের এই কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানাই। তারা বিগত সময়ে কাজ করেছেন, এই সংগঠনটাকে আপনারা ধরে রেখেছেন। আজকের যে বলিষ্ঠ নেতৃত্ব, তারা আমি বিশ্বাস করি আগামী দিনে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ শিক্ষার পরিবেশ সমুন্নত রাখা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য আপনারা কাজ করবেন। আমি শিক্ষকদের কাছে 2-3টা বিষয় আমি আপনাদের কাছে যাব, তারপরে আপনাদের সাথে আমিও কিছু পরামর্শ করব। আমি যে জিনিসটি বলতে চাই, দয়া করে কিছু মনে করবেন না। আমরা প্রাথমিক শিক্ষক যারা আছি সবাই চেষ্টা করি বাড়ির কাছে আমার পোস্টিংটা হোক। আমি বাড়ি থেকে কাছে যেতে চাই স্বল্প সময়ে, বিশেষ করে মায়েরা সন্তানাদি সংসারাদি কাজ কাম করে শিক্ষকতা করে, তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজন বাড়ির পাশে যাওয়া। পাশাপাশি পুরুষরাও চেষ্টা করে বাড়ির পাশে। যে ক্ষেত্রে আমি দেখি অনেক ক্ষেত্রে আকস্মিক কোনো স্কুলে গেলে অনেক শিক্ষকরা, সবাই না কিন্তু, আমি সবাইকে দোষ দিতেছি না, কিছু কিছু শিক্ষক আছেন সিগনেচারটা করে আপনার হেডমাস্টার সাহেবরে বলে যান যে আমি আইতেছি বা এসে। এই জিনিসটা আপনারা দয়া করে শিক্ষার যে সময়টুকু আপনাদের ক্লাসের সময়টুকু ক্লাসে দিতে হবে, এটা আপনারা নিশ্চিত করবেন দয়া করে। আমরা অনেকেই সিগনেচারটা করে বাড়ি চলে যাই, আচ্ছা আসতেছি, 5 জন শিক্ষক 3 জন চালায়, 2 জন দেয়, এরকম প্রায় সময় হয়ে থাকে। এটা একটু খেয়াল করবেন, শিক্ষার সময়টুকু শিক্ষকরা ওই সময়টুকু আপনারা দেবেন। আর মানসম্মত শিক্ষক নিতে হবে, নতুন যে শিক্ষক নেবেন মানসম্মত শিক্ষক নিতে হবে। দলবাজি করে দলের লোক হলেই শিক্ষক নিতে হবে না। শিক্ষা কমিটি যারা ম্যানেজিং কমিটিতে থাকবেন, শিক্ষক নেবেন,
হইতে পারে আপনার পছন্দের বা যোগ্যতা থাকতে হবে, যোগ্যতার ভিত্তিতে নিলে, মেধাসম্পন্ন শিক্ষক নিলে অবশ্যই ভালো স্টুডেন্ট আপনারা আশা করতে পারেন, ভালো লেখাপড়া আশা করতে পারেন। আর শুধুমাত্র দলবাজি করিয়া আপনার আমার ভাই বন্ধু ম্যানেজিং কমিটির কোন লোক আপনার পছন্দের একজন দিয়ে দিলেন, শিক্ষার পরিবেশ আপনি পাবেন না, শিক্ষার মান পাবেন না। প্রাইমারি লেভেল যদি আপনি মেধাভিত্তিক শিক্ষা না আনতে পারেন তাহলে কোনোভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনোভাবে আপনি আশা করতে পারেন না। আপনাদের খেয়াল আছে কিনা, ঢাকা ইউনিভার্সিটির একটা পরীক্ষার মধ্যে, ইংরেজিতে একটা পরীক্ষার মধ্যে, ভর্তি পরীক্ষার মধ্যে একটা রেজাল্টে আমরা দেখেছিলাম কত নিম্নমান, সেখানে যে অবস্থা দেখেছি। এটা বিগত সময়ের যে শিক্ষার যে কারিকুলাম গত সরকারের সময়, এটাকে শিক্ষা ব্যবস্থাকে চরমভাবে ধ্বংস করে দিয়ে গেছে। ওই জায়গা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, শিক্ষার মান সঠিক রাখতে হবে। শিক্ষকদেরকে এলাকাবাসী নেতৃবৃন্দ যারা আছেন, দলের নেতৃবৃন্দ, আমার দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার ম্যানেজিং কমিটি, শিক্ষকদেরকে সুন্দর পরিবেশ দিতে হবে, তাদের সম্মান ইজ্জত, তাদেরকে সহযোগিতা করতে হবে। লোকাল যে স্কুলটা পরিচালনার ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে, তারা যাতে তাদের লেখাপড়ার মান, তারা লেখাপড়া করাতে পারে সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন। লেখাপড়ার পাশাপাশি স্পোর্টসগুলো, প্রতি বছর আপনারা যে স্পোর্টস থাকে, ছাত্ররা খুব আশা করে থাকে প্রতি বছর একটা খেলাধুলা হবে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিভিন্ন কিছু হবে, এইগুলো ধারাবাহিকভাবে আপনারা করে যাবেন। বিগত সময় আমরা দেখেছি, কিছু মনে করবেন না, 12 মাসে মনে হইতেছে 12 মাসে বা মানে আমার প্রতিদিনই লেখাপড়ার বাদে এই দিবস ওই দিবস, শুধুমাত্র বিশেষ একটা পরিবারের নেতৃবৃন্দদের জন্মদিন, মৃত্যুদিন, অমুক দিন তমুক দিন, শিক্ষকদেরকে সারাদিন ব্যস্ত রাখা হইতো শুধুমাত্র ওই সমস্ত দিবস পালন করার জন্য। লেখাপড়ার যে গুরুত্ব দেওয়া হইতো, সেই সময় একটা বিশেষ পরিবারের নাম আর তাদের গুণকীর্তন করার জন্য শিক্ষকদেরকে বাধ্য করা হতো। আমরা সেই জায়গাতে বের হয়ে আসতে চাই। জাতীয় দিবস থাকবে, সরকার যেগুলা করবে, রিকগনাইজ করবে, সেই দিবসগুলো থাকবে। ওই দিবস থেকে আমরা বের হয়ে আসতে চাই। অতএব আমরা সবাই মিলে আগামী দিনে শিক্ষার কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা, আপনাদের সবকিছু থেকে আমরা সুন্দরভাবে যাতে দেশ গঠনে আমরা আগে যেতে পারি। কারণ আজকের ছাত্র ভবিষ্যতে আগামী দিনে এই দেশের নেতৃত্ব দিবে, তাদেরকে সেভাবে আমাদের গড়ে তুলতে হবে। তাই আজকের এই উপস্থিতি, এই সুন্দর যে বর্ণাঢ্য আয়োজন এবং অনারম্বর নয়, শুধু অনেক সুন্দর একটি অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন, সুশৃঙ্খল উপস্থিতি অত্যন্ত ভালো। আমি আপনাদের সত্যি কৃতজ্ঞতা জানাই। অনেক প্রোগ্রামে গিয়েছি, এত সুন্দর সুশৃঙ্খল এবং এত সুন্দর পরিবেশে অনুষ্ঠান অনেক কমই হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে কুলিয়ারচর, আমি আগেই বলেছি, শিক্ষায় আমরা অনেকটা পিছিয়ে আছি এবং এই সভা থেকে একটা দাবি এসেছে। আমি নিজেও এটা ফিল করি, আমি নিজেও এটা অনুভব করি যে কুলিয়ারচরে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, কুলিয়ারচরে আব্দুল কাদের মোল্লা সাহেব বা আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়, ভাগলপুরের এই মানের একটা স্কুল আমরা কুলিয়ারচর করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বাঁচায় রাখে, একটা ভালো স্কুল করব। আপনাদের মধ্য থেকে আপনাদেরকে সাথে নিয়ে পরামর্শ করে আমরা যাতে আমাদের এই স্কুলের যে গ্যাপটা সেটা পূরণ হয়, আমাদের এই ছেলে মেয়েরা যাতে এখান থেকে পড়াশোনা করে বাইরে যেতে না হয়, আমাদের এই কুলিয়ারচরের এই শিক্ষকরা যাতে এখানে এটার সাথে জড়িত থাকতে পারে, এরকম শিক্ষা প্রতিষ্ঠান আমরা করব। সেক্ষেত্রে শুধু আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আমরা সবাই অতীত ভুলে গিয়ে আগামী দিনে আমরা একসাথে চলতে চাই। এখানে অনেক ধর্ম বর্ণের মানুষ থাকতে পারি, কে কোন পরিবারের, কে কোন বাড়ির, সেটা আমার বড় কথা নয়। আমরা এলাকার মানুষ, সবাই আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে চলবো, সবাই সামনের দিকে এগিয়ে যাব। এবং এই শিক্ষক সমিতির অনুষ্ঠানের মাধ্যমে আমি আগামী দিনে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন। আমার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো বিষয় ওনাদেরকে সবসময় পাবেন। আমি হয়তো একটু বেশি ব্যস্ত, ইনশাল্লাহ আপনাদের সবাইকে পরামর্শ নিয়ে আপনাদের এই সমিতির সংশ্লিষ্ট বিষয়ে আমরা সহযোগিতা করে থাকবো। আবারও আমি আমার মা বোন যারা এখানে কুলিয়ারচরের সমস্যা অনেক, আস্তে আস্তে সবই হবে, একদিনেই তো সব হবে না। আমি